আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আমিনুর রহমান। আজকে হাজির হয়েছি আপনাদের সামনে দারুণ নতুন এক টপিক নিয়ে, আর সেটি হচ্ছে স্বামী স্ত্রীর ব্লাড গ্রুপ একই বা ভিন্ন হলে নিজেদের মধ্যে এবং সন্তানের মধ্যে কি কি সমস্যা হতে পারে, বা আদৌ কোনো সমস্যা হবে কিনা, সমস্যা হলে সেগুলো কি কি, প্রতিকারের উপায় কি, আলোচনা করব খুব সংক্ষেপে বা খুবই সহজ উপায়ে, এবং আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব দ্রুততম সময়ে। চলুন শুরু করা যাক ভিডিওটি। তো বন্ধুরা, আজকের টপিক হচ্ছে স্বামী স্ত্রীর ব্লাড গ্রুপ একই বা ভিন্ন হলে কী ধরনের সমস্যা হতে পারে। স্বামী স্ত্রীর কী ধরনের সমস্যা হতে পারে, অথবা তারা যদি সন্তান নেন তাহলে তাদের কী ধরনের সমস্যা হতে পারে, সেগুলো বিস্তারিত আলোচনা করব খুব কম সময়ে এবং খুবই গোছালোভাবে, যাতে আপনাদের বুঝতে খুব সহজ হয়। তো পুরো বিষয়টা সহজভাবে বোঝানোর জন্য হালকা একটু ব্লাড গ্রুপ সিস্টেম সম্পর্কে আলোচনা করা দরকার, না হলে বোঝাটা একটু কঠিন হয়ে যাবে। সো ব্লাড গ্রুপ সম্পর্কে হালকা একটু ধারণা দিয়ে দিই। এটা যদিও আমরা সবাই মোটামুটি জানি, দুই প্রকার ব্লাড গ্রুপ সিস্টেম আমাদের বডিতে আছে। একটা হচ্ছে এবিও সিস্টেম আর একটা হচ্ছে আরএস সিস্টেম। আমাদের বডিতে প্রায় 33টির মতো ব্লাড গ্রুপ সিস্টেম আছে, যার মধ্যে অ্যান্টিজেন আছে প্রায় 300-র মতো। কিন্তু আমরা এগুলোকে খুব বেশি হিসেব করি না, বা মেনে চলি না, বা জানার চেষ্টাও করি না। কিন্তু আমরা দুটো সিস্টেমকে প্রাধান্য দিয়ে থাকি, তার মধ্যে একটি হচ্ছে এবিও সিস্টেম আর একটা হচ্ছে আরএস সিস্টেম। তো আমরা সবাই মোটামুটি শিক্ষিত অশিক্ষিত সবাই কিন্তু আমরা জানি আমাদের রক্তের গ্রুপ কি। কারো এ পজিটিভ, কারো বি পজিটিভ, কারো এ নেগেটিভ অথবা ও নেগেটিভ। এ পজিটিভ, নেগেটিভ, এ বি ও এবং এ বিও এর মধ্যেই কিন্তু ব্লাড গ্রুপ সাধারণত থাকে। তো ব্লাড গ্রুপের যে এ বি, তারপরে ও এ বি, এরপরে আবার পজিটিভ নেগেটিভ, এই শব্দগুলো কোথা থেকে এসেছে? তো আমরা যে ব্লাড গ্রুপগুলো বলে থাকি সেগুলো আসলে কি কি? সেগুলো চারটা। সেটা হচ্ছে, একটা হচ্ছে এ, আর একটা হচ্ছে বি, আর একটা হচ্ছে এ বি, আর একটা হচ্ছে ও। এই চারটার মধ্যেই আমাদের ব্লাড গ্রুপ সীমাবদ্ধ, কারো এ, কারো বি, কারো এ বি, কারো ও। তো এই এ বি এবং ও, এই জিনিসগুলো আসলে কি? এগুলো হচ্ছে এক ধরনের অ্যান্টিজেন। এই অ্যান্টিজেনগুলো ব্লাড সেল অর্থাৎ লাল রক্তকণিকার মধ্যে এই অ্যান্টিজেনগুলো প্রেজেন্ট থাকে। এই অ্যান্টিজেনের নাম অনুসারেই আমরা কিন্তু ব্লাড গ্রুপের নামকরণ করে থাকি। যার ব্লাডে অ্যান্টিজেন এ আছে তার ব্লাড গ্রুপ এ, যার ব্লাডে অ্যান্টিজেন বি আছে তার ব্লাড গ্রুপ বি, যার ব্লাডে অ্যান্টিজেন এ এবং বি দুটোই আছে তাকে কিন্তু আমরা বলি তার ব্লাড গ্রুপ এ বি, এবং যার ব্লাডে এ এবং বি কোনো অ্যান্টিজেনই নেই তার ব্লাড গ্রুপ হচ্ছে ও। ও মানে হচ্ছে 0। এখন আসি পজিটিভ এবং নেগেটিভের ব্যাপারটা নিয়ে। সেটা হচ্ছে এই যে আরএস সিস্টেম, এই আরএস সিস্টেমটা হচ্ছে আরএস ফ্যাক্টরের উপস্থিতি অথবা অনুপস্থিতি। আরএস ফ্যাক্টর হচ্ছে, এটাও একটা অ্যান্টিজেন। এটা যার ব্লাড সেলে প্রেজেন্ট থাকবে তখন আমরা তাকে বলবো পজিটিভ ব্লাড। যার ব্লাড সেলে আরএস ফ্যাক্টর অ্যান্টিজেনটি অ্যাবসেন্ট থাকবে বা থাকবে না তাকে আমরা বলবো নেগেটিভ ব্লাড। তাহলে আমরা বলতে পারি যে ব্লাড গ্রুপ হচ্ছে এই এবিও এবং আরএস, এই দুইটা সিস্টেমের কম্বিনেশন। তার মানে আমি চিন্তা করি যে আমার ব্লাড গ্রুপ হচ্ছে বি পজিটিভ, তাহলে আমার ব্লাডে এই বি অ্যান্টিজেনটা থাকবে, সাথে আরএস ফ্যাক্টর থাকবে। যদি আপনার ব্লাড গ্রুপ ও নেগেটিভ হয় তাহলে আমরা ধরে নেব আপনার এবিও সিস্টেম থেকে ও এসেছে আর নেগেটিভ এসেছে আরএস সিস্টেম থেকে। অর্থাৎ এই আপনার ব্লাডে এ এবং বি কোনো অ্যান্টিজেনই নেই, সো ব্লাড গ্রুপ ও, এবং আরএস ফ্যাক্টরও নেই, সুতরাং ব্লাড গ্রুপ নেগেটিভ। অর্থাৎ আপনার ব্লাড গ্রুপ হচ্ছে ও নেগেটিভ। তাহলে আমরা আগের আলোচনা থেকে বুঝতে পারলাম যে ব্লাড গ্রুপগুলো কি কি। এ পজিটিভ এ নেগেটিভ, বি পজিটিভ বি নেগেটিভ, এ বি পজিটিভ এ বি নেগেটিভ, ও পজিটিভ এবং ও নেগেটিভ। এই যে চারটা অ্যান্টিজেন, এই চারটা অ্যান্টিজেনকে পজিটিভ এবং নেগেটিভ হিসাব করে প্রায় 8টি ব্লাড গ্রুপ কিন্তু আমাদের শরীরের ব্লাডে বিদ্যমান।
এখন প্রশ্ন হচ্ছে গ্রুপ ভিন্ন হলে কার কার সমস্যা হতে পারে? স্বামী বা স্ত্রীর নিজেদের সমস্যা হতে পারে যদি তারা ব্লাড আদান প্রদান করে। এখন স্বামী স্ত্রীর ব্লাড গ্রুপ ভিন্ন ভিন্ন, যদি তারা ব্লাড আদান প্রদান না করে তাহলে কি কোনো সমস্যা হবে? কোনো সমস্যা হবে না। এক। দ্বিতীয়ত হচ্ছে গর্ভবতী মায়ের শিশুর সমস্যা হবে। এই শিশুর কি সমস্যা হবে সমস্ত কিছু আমরা আস্তে আস্তে আলোচনা করব এই ভিডিওতেই। আজকে যে ভিডিওটা সেটা কিন্তু স্বামী স্ত্রী নিয়ে আলোচনা করা হচ্ছে, স্বামী স্ত্রীর ব্লাড নিয়ে আলোচনা করা হচ্ছে। সুতরাং যে সমস্যাটা হবে সেই সমস্যাটা কি সেটা জানার আগে আমাদের এটা জানা দরকার যেই সমস্যাটা হয় সেই সমস্যাটা কেন হয়। এটাই হচ্ছে মূল জিনিস সমস্যাটা তৈরি করার জন্য। এই অ্যান্টিবডি কিন্তু এক ধরনের ফাইটার বা যোদ্ধা। এটা যদি না থাকতো তাহলে আমাদের বডির ডিফেন্সিভ অ্যাকশন কিন্তু থাকতোই না। অর্থাৎ এটা হচ্ছে আমাদের বডির ডিফেন্সিভ মেকানিজমকে স্ট্রং করে বা ডিফেন্সিভ মেকানিজমকে ধরে রাখে। অর্থাৎ আমাদের শরীরে যদি বাহির থেকে অন্য কোনো অ্যান্টিজেন বা অন্য কোনো কিছু ঢুকে তখন কিন্তু এই অ্যান্টিবডি তাকে মেরে ফেলে বা ধ্বংস করে ফেলে, ফলে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা এভাবে বহাল থাকে। অর্থাৎ এই যে অ্যান্টিবডি আমাদের শরীরে লক্ষ লক্ষ অ্যান্টিবডি কিন্তু আগে থেকেই তৈরি হওয়া আছে। এক। দ্বিতীয়ত হচ্ছে যদি নতুন করে কোনো অ্যান্টিজেন আমাদের শরীরে প্রবেশ করে তার এগেইনস্টেও নতুন করে এই অ্যান্টিবডি তৈরি হয়। এখন কার শরীরে অ্যান্টিবডি তৈরি হবে? এটা তো খুবই সহজ কথা, আগেই বলে ফেলেছি যে ভিন্ন গ্রুপের ব্লাড আদান প্রদান করলে যে ব্যক্তি ব্লাড নিবে অর্থাৎ যে গ্রহীতা তার শরীরেই তো এই অ্যান্টিবডিটা তৈরি হওয়ার কথা। বাচ্চা ডেলিভারির সময় বাচ্চার ব্লাড মায়ের শরীরে প্রবেশের মাধ্যমে মায়ের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়। অর্থাৎ যে ব্লাড নিচ্ছে তার শরীরেই এই অ্যান্টিবডি তৈরি হচ্ছে। কথা হচ্ছে যে এই যে অ্যান্টিবডি তৈরি হলো আর ওইদিকে অ্যান্টিজেন আছে, এই দুটো মিলে কি হয় অর্থাৎ সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে মেডিকেল সায়েন্সের ভাষায় আমরা যাকে বলি RS ইনকম্প্যাটিবিলিটি অথবা RS মিসম্যাচিং। এই RS ইনকম্প্যাটিবিলিটি আসলে কি বা কি হয় এখানে যখন ভিন্ন কোনো গ্রুপের ব্লাড কারো শরীরে দেওয়া হয় বা ট্রান্সফিউশন করা হয় তখন ওই যে ভিন্ন গ্রুপের যে অ্যান্টিজেন চলে গেছে তার শরীরে এবং তার শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে, এই অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি দুটো মিলে কিন্তু রিয়াকশন হয়। যখন রিয়াকশন হয় এই অ্যান্টিজেনগুলো থাকে কোথায়? ব্লাড সেলের গায়ে থাকে। যেহেতু ব্লাড সেলের গায়ে থাকে সো এই অ্যান্টিজেনের সাথে যখন অ্যান্টিবডি বাইন্ড করে বা যুদ্ধ করে বা ফাইট করে তখন এই ব্লাড সেলগুলো ভেঙে যায়। একটা স্লাইডের মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করেছি, সেটা হচ্ছে এইটা হচ্ছে চাকতির মতো একটি ব্লাড সেল বা লোহিত রক্তকণিকা যাকে আমরা রেড ব্লাড সেল বা RBC বলে থাকি। তার গায়ে কিন্তু অসংখ্য অ্যান্টিজেন ছোট ছোট বলের মতো দেখা যাচ্ছে। যখন এইটা অন্য কোনো ব্যক্তির ব্লাডে প্রবেশ করবে বা ভিন্ন গ্রুপের ব্লাডে প্রবেশ করবে তখন এরকম একটা অ্যান্টিবডি ওয়াই আকৃতির অ্যান্টিবডি তৈরি হবে যার দুটো হ্যান্ড থাকে। এই হ্যান্ডগুলো কি করে? অ্যান্টিজেনের সাথে বাইন্ড করে এখানে দেখানো হয়েছে। ফাইনালি দুটো হ্যান্ড দুটো RBCর দুটো অ্যান্টিজেনের সাথে কিন্তু বাইন্ড করেছে যাকে আমরা মেডিকেল সায়েন্সের ভাষায় বলি অ্যাগ্লুটিনেশন। তাহলে ফলশ্রুতিতে কি হলো? অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন হয়ে লাল রক্তকণিকাগুলো ভেঙে গেল যেটাকে আমরা বলি হেমোলাইটিক ডিজিজ। এখানে কি হয়? হেমোলাইসিস হয় অর্থাৎ ব্লাড সেলগুলো ভেঙে যায়। কথা একটাই। হাউ RS ইনকম্প্যাটিবিলিটি ডেভেলপ? এই RS ইনকম্প্যাটিবিলিটি কিভাবে ডেভেলপ করে? RS ইনকম্প্যাটিবিলিটিকে বুঝতে হলে আমাদের দম্পতিকে 3 ভাগে ভাগ করতে হবে, অর্থাৎ বিবাহিত দম্পতিকে 3 ভাগে ভাগ করতে হবে। তার প্রথমটি হচ্ছে রক্তের গ্রুপ যদি একই হয়, অর্থাৎ স্বামীরও পজিটিভ ব্লাড আর স্ত্রীরও পজিটিভ ব্লাড। যদি স্বামী এবং স্ত্রীর দুজনেরই পজিটিভ ব্লাড হয় তাহলে কোনো সমস্যা হবে না, নিজেদেরও কোনো সমস্যা হবে না, সন্তানেরও কোনো সমস্যা হবে না। কেন হবে না সেটা কিন্তু অবশ্যই ব্যাখ্যা আছে, সায়েন্টিফিক ব্যাখ্যা আছে।
স্বামীর যদি ব্লাড গ্রুপ নেগেটিভ হয় এবং স্ত্রীর যদি ব্লাড গ্রুপ নেগেটিভ হয় কোনো সমস্যা হবে না, নিজেদের মধ্যেও সমস্যা হবে না, যদি ব্লাড আদান প্রদান করে সন্তানের কোনো সমস্যা হবে না। ব্যাখ্যা তো অবশ্যই দরকার, কেন হবে না? এখানে ব্লাড গ্রুপ নেগেটিভ, এখানে তার ব্লাড গ্রুপ নেগেটিভ, তাই বলে সন্তানের কেন সমস্যা হবে না? এটাই তো প্রশ্ন। স্বামী এবং স্ত্রী দুজনই যদি পজিটিভ হয় তাহলে মোস্ট প্রবাবলি সন্তান কি হবে? পজিটিভ হবে। এটাই আমরা ধরে নিই, বা আমরা সাধারণত এটাই দেখে থাকি। দুজনের যদি পজিটিভ হয় তাহলে ব্লাড গ্রুপ সন্তানের পজিটিভ হবে। যেহেতু সন্তান কোথায় থাকে? মায়ের পেটে থাকে। সন্তানের যদি পজিটিভ হয়, মা পজিটিভ, দুজনের সার্কুলেশন যখন চালু থাকবে তখন কারোরই কোনো সমস্যা হবে না, নো প্রবলেম। আচ্ছা, এখন কথা হচ্ছে স্বামীর নেগেটিভ, স্ত্রীর নেগেটিভ। স্বামী এবং স্ত্রী দুজনের যদি ব্লাড গ্রুপ নেগেটিভ হয় তাহলে আমরা ধরে নিই মোস্ট প্রবাবলি ব্লাড গ্রুপ সন্তানের নেগেটিভ হবে। যদি নেগেটিভ হয় তাহলে এই নেগেটিভ বেবি বা সন্তান কোথায় থাকবে? নেগেটিভ ব্লাড গ্রুপের মায়ের পেটে থাকবে। সো মায়ের যখন নেগেটিভ, সন্তানেরও তখন নেগেটিভ, কোনো প্রবলেম হচ্ছে না। এবার সে দ্বিতীয় দম্পতি, আমরা একটু ভালোভাবে খেয়াল করে রাখার চেষ্টা করব, মনে রাখার চেষ্টা করব। প্রথম দম্পতি আমরা বলেছি যে স্বামী স্ত্রীর ব্লাড গ্রুপ যদি একই হয় তাহলে কিন্তু কারোরই কোনো সমস্যা হচ্ছে না। দ্বিতীয় দম্পতি হচ্ছে ব্লাড গ্রুপ ভিন্ন। তৃতীয় দম্পতি বলবো সেখানেও ব্লাড গ্রুপ ভিন্ন, বাট একটু উল্টে দেওয়া হয়েছে। দ্বিতীয় দম্পতিতে বলা হয়েছে স্বামীর ব্লাড গ্রুপ হচ্ছে নেগেটিভ, স্ত্রীর ব্লাড গ্রুপ পজিটিভ। তৃতীয় দম্পতিতে আমি বলেছি স্বামীর ব্লাড গ্রুপ পজিটিভ, স্ত্রীর ব্লাড গ্রুপ নেগেটিভ, অর্থাৎ উল্টো। এখানে দ্বিতীয় দম্পতিতে স্বামীর ব্লাড গ্রুপ নেগেটিভ, তৃতীয় দম্পতিতে আমরা স্বামীর ব্লাড গ্রুপকে পজিটিভ ধরেছি, স্ত্রীর নেগেটিভ ধরেছি, উল্টা ধরেছি। তো দ্বিতীয় দম্পতি নিয়ে আপাতত আলোচনা শুরু করি। দুজনেরই যেহেতু ব্লাড গ্রুপ ভিন্ন, সুতরাং সন্তানের ব্লাড গ্রুপ কি হবে? স্বামীর নেগেটিভ ব্লাড, স্ত্রীর পজিটিভ ব্লাড। যেহেতু দুজনেরই ব্লাড গ্রুপ ভিন্ন, সেক্ষেত্রে নিজেদের মধ্যে ব্লাড যদি আদান প্রদান করে, ট্রান্সফিউশন করে, সেক্ষেত্রে কিন্তু নিজেদের সমস্যা হবে। যদি তার আদান প্রদান না করলে তো কোনো সমস্যা নেই, সন্তানের কোনো সমস্যা নেই। এটা হচ্ছে একটা কথা যে স্বামীর নেগেটিভ ব্লাড, স্ত্রীর পজিটিভ ব্লাড, সন্তানের কেন সমস্যা হবে না? তৃতীয় দম্পতিতে স্বামীর পজিটিভ, স্ত্রীর নেগেটিভ, ওই ক্ষেত্রে কিন্তু সন্তানের প্রবলেম হবে, কিন্তু এখানে হচ্ছে না। সেটার একটা ব্যাখ্যা আছে। আমরা জানি যে স্বামীর ব্লাড গ্রুপ এবং স্ত্রীর ব্লাড গ্রুপ দুজনের যদি ভিন্ন হয় তাহলে সন্তানের ব্লাড গ্রুপ কি হবে? ভিন্ন হবে। স্বামীর যেহেতু নেগেটিভ, সন্তান নেগেটিভ হতে পারে, স্ত্রীর যেহেতু পজিটিভ, সন্তান পজিটিভও হতে পারে। অর্থাৎ সন্তান পজিটিভ এবং নেগেটিভ দুইটাই হতে পারে, দুইটার মধ্যে যে কোনো একটা হবে আর কি। তো আমরা ধরে নিলাম বাচ্চা পজিটিভ হবে। বাচ্চা যদি পজিটিভ হয়, এই পজিটিভ তার মায়ের কি? যেহেতু মায়ের পজিটিভ, বাচ্চারও পজিটিভ, মায়ের পজিটিভ, সো দুইজনের পজিটিভ থাকার কারণে কোনো প্রবলেম হবে না। দ্বিতীয়ত, এখানে মায়ের তো পজিটিভ, ধরে নিলাম বাচ্চা নেগেটিভ হবে। যদি বাচ্চা নেগেটিভ হয় কিন্তু পজিটিভ মায়ের পেটে থাকবে। এখন কথা হচ্ছে এই যে নেগেটিভ ব্লাড, নেগেটিভ মানে হচ্ছে তার আরএস ফ্যাক্টর নেই, অর্থাৎ অ্যান্টিজেন নেই। যেহেতু এখানে অ্যান্টিজেন নেই, সো এটার এগেনস্টে কোনো প্রকার অ্যান্টিবডি তৈরি হবে না মায়ের পেটে। যেহেতু অ্যান্টিবডি তৈরি হবে না, কেন? কারণ বাচ্চার অ্যান্টিজেন নেই, নেগেটিভ ব্লাড গ্রুপ। সো না থাকার কারণে বাচ্চার নেগেটিভ হওয়া সত্ত্বেও কিন্তু বাচ্চার কোনো প্রবলেম হচ্ছে না। তৃতীয় দম্পতিতে একটু উল্টে দেওয়া হয়েছে, স্বামীর ব্লাড গ্রুপ পজিটিভ, স্ত্রীর নেগেটিভ। এই ক্ষেত্রে নিজেদেরও সমস্যা হবে, সন্তানেরও সমস্যা হবে। নিজেদের সমস্যা হবে কারণ নিজেরা যদি ব্লাড আদান প্রদান করে, যেহেতু ভিন্ন গ্রুপ, সন্তানেরও সমস্যা হবে। সন্তানের কি সমস্যা হবে সেটা একটু দেখার বিষয়। আমরা জানি যে ব্লাড গ্রুপ যদি স্বামী স্ত্রীর ভিন্ন হয় তাহলে কিন্তু সন্তানের ব্লাড গ্রুপ ভিন্ন হতে পারে। ব্লাড গ্রুপ হয় পজিটিভ হবে, না হলে নেগেটিভ হবে। আমরা ধরে নিলাম বাচ্চার ব্লাড গ্রুপ হবে নেগেটিভ। যদি বাচ্চার ব্লাড গ্রুপ নেগেটিভ হয়, যেহেতু তার মায়ের নেগেটিভ, বাচ্চার নেগেটিভ, মায়ের নেগেটিভ, দুইটা নেগেটিভ থাকার কারণে কোনো প্রকার প্রবলেম হচ্ছে না বা হবে না।
দ্বিতীয়ত তার মায়ের যেহেতু নেগেটিভ, বাচ্চা ধরে নিলাম পজিটিভ হবে, যেহেতু বাবার পজিটিভ আছে। বাচ্চার যদি পজিটিভ হয়, এই পজিটিভ বাচ্চা কোথায় থাকবে? পজিটিভ বাচ্চা থাকবে নেগেটিভ ব্লাড গ্রুপের মায়ের পেটে। যেহেতু পজিটিভ অর্থাৎ অ্যান্টিজেন আছে, এই অ্যান্টিজেনের এগেইনস্টে বাচ্চা যখন ডেলিভারি হবে, ডেলিভারির সময় বাচ্চার শরীর থেকে কিছু ব্লাড মায়ের শরীরে চলে যাবে। মায়ের শরীরে চলে যাওয়ার পরে এই যে বাচ্চার শরীরে অ্যান্টিজেন আছে, এই অ্যান্টিজেনের এগেইনস্টে বিপরীতে মায়ের শরীরে এক ধরনের অ্যান্টিবডি তৈরি হবে। যখন অ্যান্টিবডি তৈরি হবে, ওই অ্যান্টিবডি কি করবে? বাচ্চার প্রবলেম করবে। এই জন্য বলা হচ্ছে বাচ্চা যদি পজিটিভ হয়, মা যদি নেগেটিভ হয়, বাচ্চা যদি পজিটিভ হয়, সেক্ষেত্রে কিন্তু বাচ্চার প্রবলেম হবে। কথা হচ্ছে কোন বাচ্চার ক্ষেত্রে প্রবলেম হবে? সব বাচ্চার ক্ষেত্রে প্রবলেম হবে না, সব বাচ্চার ক্ষেত্রে তো প্রবলেম হবে না। কিছু কিছু বাচ্চার প্রবলেম হবে, কিছু কিছু বাচ্চার প্রবলেম হবে না। সেটা এখন জানার বিষয় যে কোন কোন বাচ্চার ক্ষেত্রে প্রবলেম হবে। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট রাখি, সেটা হচ্ছে যেসব বন্ধুরা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার ভিডিওগুলো আপনি আপনার টাইমলাইনে দ্রুত পেয়ে যান। আমার একটি টেলিমেডিসিন সেবা আছে রাত 9:30 থেকে 10:30 পর্যন্ত। 01938173975 এই নম্বরে কল করতে পারেন। যে কোনো স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শের জন্য একদম ফ্রি, রাত 9:30 থেকে 10:30 পর্যন্ত। ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, FNF ডক্টর নামে আছে। সেখান থেকে স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো তথ্য পেতে পারেন, লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন এবং কমেন্ট করে জানাতে পারেন। তো এখন হচ্ছে ওটাই যেটা আগে বলেছিলাম, যে মায়ের ব্লাড গ্রুপ যদি নেগেটিভ হয়, বাচ্চা যদি পজিটিভ হয়, সেক্ষেত্রে বাচ্চার প্রবলেম হবে। এখন বলেছিলাম যে সব বাচ্চার ক্ষেত্রেই কি প্রবলেম হবে? না, সব বাচ্চার ক্ষেত্রে প্রবলেম হবে না। এখানে একটা মেকানিজম আমি বলে দেব, সেটা হচ্ছে এটা হচ্ছে মম, এটা হচ্ছে ড্যাডের সাথে কোনো ডেলিভারির সাথে কোনো সম্পর্ক নাই, যেহেতু বাচ্চা থাকে মায়ের পেটে। মা হচ্ছে নেগেটিভ, বাচ্চা হচ্ছে পজিটিভ। এই পজিটিভ ব্লাড মায়ের সার্কুলেশনে চলে যাবে ডেলিভারির সময়। যতক্ষণে অ্যান্টিবডি তৈরি হবে ততক্ষণে বাচ্চা ডেলিভারি হয়ে যাবে। বাচ্চা যদি ডেলিভারি হয়ে যায়, তাহলে এই যে মায়ের শরীরে তৈরি হওয়া অ্যান্টিবডি, এটা কিন্তু বাচ্চার কোনো ক্ষতি করতে পারছে না। কোন বাচ্চা? প্রথম বাচ্চা। এবার চলে আসি সেকেন্ড প্রেগনেন্সি, অর্থাৎ দ্বিতীয় প্রেগনেন্সির ক্ষেত্রে মম বা মা হচ্ছে নেগেটিভ, বাচ্চা হচ্ছে পজিটিভ, যদি বাচ্চা পজিটিভ হয়। এখন দ্বিতীয় বাচ্চার ক্ষেত্রে মায়ের ব্লাডে কিন্তু অলরেডি পজিটিভ বা অ্যান্টিজেনের এগেইনস্টে আগে থেকেই অ্যান্টিবডি তৈরি হওয়া আছে। সেই অ্যান্টিবডি কি করবে? সার্কুলেশনের মাধ্যমে দ্বিতীয় বাচ্চার ব্লাডে চলে আসবে। যখন ব্লাডে চলে আসবে, তখন এই বাচ্চার ব্লাডে একটা রিয়াকশন হবে, যেহেতু অ্যান্টিবডি, কারণ অ্যান্টিবডির কাজই হচ্ছে অ্যান্টিজেনের সাথে ফাইট করা। তখন এই বাচ্চা কি হবে? অ্যাফেক্টেড হবে বা মারা যাবে। সেটা কখন কখন হতে পারে সেটাও বলব। এটা আমি এই স্লাইডের মাধ্যমে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে মায়ের পেটে প্রথম বাচ্চা। বাচ্চার ব্লাড গ্রুপ হচ্ছে পজিটিভ, মায়ের শরীরের ব্লাড গ্রুপ হচ্ছে নেগেটিভ। এই ব্লাড যখন ডেলিভারির সময় মায়ের সার্কুলেশনে চলে যাবে, তখন মায়ের শরীরে কি হবে? এক ধরনের অ্যান্টিবডি তৈরি হবে। সেই অ্যান্টিবডি তৈরি হতে হতে এই বাচ্চা ডেলিভারি হয়ে যাবে, অর্থাৎ প্রথম বাচ্চার ক্ষেত্রে কোনো সমস্যা হলো না। দ্বিতীয় বাচ্চার ক্ষেত্রে বাচ্চা যখন মায়ের পেটে আসবে, তখন এই সার্কুলেশনে কি হবে? ওই আগে থেকে তৈরি হওয়া অ্যান্টিবডি বাচ্চার শরীরে, দ্বিতীয় বাচ্চার শরীরে চলে আসবে, যদি বাচ্চা পজিটিভ হয়, ওই বাচ্চাও যদি পজিটিভ হয়। এখন যখন চলে আসবে, তখন কি হবে? ওই অ্যান্টিবডি বাচ্চার শরীরে যে অ্যান্টিজেন আছে, সেই অ্যান্টিজেনের সাথে ফাইট করবে এবং ব্লাড সেলগুলো কিন্তু মরে যাবে, তখন বাচ্চা এফেক্টেড হবে, অর্থাৎ RS ইনকম্প্যাটিবিলিটি ডেভেলপ করবে। এই RS ইনকম্প্যাটিবিলিটি এর উপসর্গসমূহ কি কি? সেই উপসর্গসমূহ হচ্ছে
জন্মের আগে এবং জন্মের পরে দুই ভাগে ভাগ করা যায়। জন্মের আগে বাচ্চা মারা যেতে পারে, কি কি উপায়ে মারা যায়? একটা হচ্ছে অ্যাবর্শন, আইইডি ইন্টারভেন ডেথ, স্টিলবর্ন। অ্যাবর্শন হচ্ছে 28 উইকস অফ জেস্টেশন, অর্থাৎ 28 সপ্তাহ প্রেগনেন্সির মধ্যে যদি বাচ্চা মারা যায় সেটাকে অ্যাবর্শন বলি। আইইডি হচ্ছে 28 থেকে 37 সপ্তাহ প্লাস, মানে কমপ্লিট প্রেগনেন্সি। এবং স্টিলবর্ন 37 সপ্তাহ পরেই বা বাচ্চা জন্মের সময় যদি মারা যায়, মৃত বাচ্চা যদি ডেলিভারি হয় সেটাকে আমরা স্টিলবর্ন বলি। এরপর জন্মের পরেও আরএস ইনকম্প্যাটিবিলিটি হতে পারে, সেক্ষেত্রে বাচ্চার জন্ডিস হয়, অনেক দুর্বল হয়ে যায় বাচ্চা, লেথার্জি অর্থাৎ একদম কোনো কিছু নাড়াচাড়া করে না, মাসল টোন কমে যায়, অর্থাৎ আমরা যখন বাচ্চাকে দেখি নতুন একটা বাচ্চা হয়েছে তখন একদিন বা 1 ঘন্টার বাচ্চাকেও দেখা যায় যে অনেক বেশি কান্নাকাটি করে, অথবা অন্তত হাত পা নাড়াচাড়া করে। যদি হাত পা নাড়াচাড়া করে তাহলে আমরা ধরে নিই যে তার মাসল টোন এটা ঠিক আছে। যদি মাসল টোন ঠিক না থাকে তাহলে বাচ্চার হাত পা থলথলে হয়ে যাবে, অর্থাৎ পড়ে যাবে প্যারালাইজডের মতো। এবং নিওনাটাল ডেথ হতে পারে, এটাও কিন্তু কম নয়, 30 to 35%। এখন কথা হচ্ছে যে এই যে আমরা তখন আলোচনা করলাম ভিন্ন গ্রুপের ব্লাড যদি আদান প্রদান করা হয় তাহলে কি সমস্যা হয়, সেটা হচ্ছে আরএস ইনকম্প্যাটিবিলিটি কার ক্ষেত্রে? বাচ্চার ক্ষেত্রে। প্রশ্ন হচ্ছে একই গ্রুপ এর ব্লাড আদান প্রদান করলে কোনো সমস্যা হয় কি? হ্যাঁ, হতে পারে। কারণ হচ্ছে আমরা যখন ব্লাড দেই, দেখা গেল আমি আমার কলিগকে ব্লাড দিলাম, আমারও যে ব্লাড গ্রুপ তার ব্লাড গ্রুপ একই, পরীক্ষাও করা হলো, ব্লাড গ্রুপিং এবং ক্রস ম্যাচিং সব কিছুই ঠিক ছিল, এরপরেও ব্লাড দেওয়ার পরে দেখা যায় যে তার রিয়াকশন হয়েছে। এটার নাম কি? এটা কি আরএস ইনকম্প্যাটিবিলিটি? নো, এটার নাম আরএস ইনকম্প্যাটিবিলিটি নয়, এটার নাম হচ্ছে হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন, যেটা অ্যালার্জির মতো, অ্যালার্জিক রিয়াকশনের মতো এক ধরনের উপসর্গ দেখা দেয়। সেখানে শরীরে চুলকানি হয়, জ্বর হয়, লালচে কালচে দাগ হয়, চোখ লাল হয়ে যায়, হাঁচি হয়, শ্বাসকষ্ট হয়, শরীর ব্যথা হয়, মেরুদণ্ড ব্যথা এবং খিঁচুনিও কিন্তু হতে পারে। এ থেকে বাঁচার উপায় কি? প্রতিরোধ বা প্রিভেনশন, অর্থাৎ আরএস ইনকম্প্যাটিবিলিটি থেকে বলছি। বিবাহের পূর্বে ব্লাড গ্রুপ চেক করাই হচ্ছে একমাত্র প্রতিরোধ বা প্রিভেনশন। এখানে দুটো কথা মনে রাখতে হবে। এক, নেগেটিভ ব্লাড গ্রুপের একটি মেয়ে অবশ্যই নেগেটিভ ব্লাড গ্রুপের একটি ছেলেকে বিবাহ করবেন, এবং পজিটিভ ব্লাড গ্রুপের একটি ছেলে অবশ্যই পজিটিভ ব্লাড গ্রুপের একটি মেয়েকে বিবাহ করবেন। কিন্তু মেয়ের ব্লাড গ্রুপ যদি পজিটিভ হয়, সে কিন্তু পজিটিভ ব্লাড গ্রুপের ছেলে অথবা নেগেটিভ ব্লাড গ্রুপের ছেলেকে বিবাহ করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। দ্বিতীয়ত হচ্ছে পজিটিভ ব্লাড গ্রুপের একটি ছেলে অবশ্যই পজিটিভ ব্লাড গ্রুপের একটি মেয়েকে বিবাহ করবেন। নেগেটিভ ব্লাড গ্রুপের একটি ছেলে কিন্তু নেগেটিভ অথবা পজিটিভ ব্লাড গ্রুপের মেয়েকে বিবাহ করতে পারবেন। তাহলে মনে রাখতে হবে এই দুইটা কথাই, সেটা হচ্ছে নেগেটিভ ব্লাড গ্রুপের মেয়ে আর পজিটিভ ব্লাড গ্রুপের ছেলে। নেগেটিভ ব্লাড গ্রুপের মেয়েকে নেগেটিভ ব্লাড গ্রুপের ছেলেকে বিবাহ করতে হবে, আর ছেলে যদি হয় তার ব্লাড গ্রুপ যদি পজিটিভ হয় তাহলে অবশ্যই পজিটিভ ব্লাড গ্রুপের একটি মেয়েকে বিবাহ করতে হবে। নেগেটিভ ব্লাড গ্রুপের একটি মেয়ে যদি পজিটিভ ব্লাড গ্রুপের একটি ছেলেকে ভুলক্রমে বিবাহ করে তবে প্রথম সন্তানের বেলায় তেমন কোনো সমস্যা হবে না, তবে দ্বিতীয় সন্তানের বেলায় সমস্যা হবে, সেটা আমি কিন্তু অলরেডি বলে ফেলেছি। তো এর থেকে প্রতিরোধ বা প্রিভেনশনের উপায় হচ্ছে, অর্থাৎ যদি দুজনের ব্লাড গ্রুপ ভিন্ন হয় তাহলে প্রথম বাচ্চার ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না, দ্বিতীয় বাচ্চার ক্ষেত্রে সমস্যা হবে। সেই দ্বিতীয় বাচ্চাকে সেভ করার জন্য যে জিনিসটি দিতে হবে, মেডিসিনটি দিতে হবে, তার নাম হচ্ছে অ্যান্টিডি অ্যান্টিবডি। অর্থাৎ মায়ের শরীরে যে অ্যান্টিবডি তৈরি হয় তার নাম হচ্ছে ডি অ্যান্টিবডি, আর এই ডি অ্যান্টিবডির এগেনস্টে যে মেডিসিন দেওয়া হচ্ছে তার নাম হচ্ছে অ্যান্টি ডি অ্যান্টিবডি। এটার দুইটা ডোজ বাচ্চার মাকে দিতে হবে, একটা দিতে হবে গর্ভকালীন সময়ের 28 থেকে 30 সপ্তাহে, আরেকটি হচ্ছে বাচ্চা ডেলিভারি হওয়ার 72 ঘন্টার মধ্যে। তবে অবশ্যই মনে রাখতে হবে এটা অবশ্যই হসপিটালে অ্যাডমিট করে রেজিস্টার্ড ফিজিশিয়ানের আন্ডারে কিন্তু দিতে হবে, নিজের চেষ্টা বা ফার্মেসিতে ভুলেও কিন্তু চেষ্টা করা যাবে না। হ্যাভ টু রিমেম্বার ডাবল থিওরি। এই যে এত কথা আসলে মাথায় থাকবে না, মনেও থাকবে না। দুটো থিওরি মনে রাখতে হবে, নেগেটিভ ব্লাড গ্রুপের একটি মেয়ে অবশ্যই নেগেটিভ ব্লাড গ্রুপের একটি ছেলেকে বিবাহ করবেন, পজিটিভ ব্লাড গ্রুপের একটি ছেলে অবশ্যই পজিটিভ ব্লাড গ্রুপের একটি মেয়েকে বিবাহ করবেন। এটাই হচ্ছে ডাবল থিওরি। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে,
অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধবদের কাছে এবং কমেন্ট করে জানাবেন। নতুন কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব দ্রুততম সময়ে সুন্দরভাবে ভিডিও তৈরি করে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।